ভারত এবং বাংলাদেশে একাধিক বিষয় নিয়ে সাম্প্রতিককালে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এত সব জটিলতার মধ্যেও ভারতবর্ষ কিন্তু নিয়মিতভাবে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে গেছে। এমনকি বাংলাদেশের বর্তমান লোডশেডিং এর ভয়াবহ পরিস্থিতির পরেও ভারতবর্ষ কিন্তু অনেক বেশি করে বিদ্যুৎ পাঠানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে। ঠিক কিছুদিন আগে বাংলাদেশে এক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে একাধিক উপদেষ্টারা দাবি করেছিলেন ডম্বুর বাঁধকে হঠাৎ করে খুলে দেওয়ার জন্যই নাকি বাংলাদেশ কার্যত ভেসে গেছে। সে সময় ত্রিপুরার একাধিক মন্ত্রী বলেছিলেন তারা কোনোভাবে ইচ্ছাকৃত ডম্বুর বাঁধকে খোলেনি। তারা যদি ইচ্ছাকৃতভাবে ডম্বুর বাঁধ খুলতেন তাহলে সবার আগে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোই কিন্তু বন্ধ করে দিতেন। যা চুক্তি হয়েছে তার থেকে অনেক বেশি বিদ্যুৎ ত্রিপুরা সরকার কিন্তু বাংলাদেশকে বিদ্যুৎ পাঠায়। ফলে বিদ্যুৎকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক যে মজবুত ছিল সে কথা বলাই চলে। কিন্তু সম্পর্ক মজবুত করতে গিয়ে ব্যবসায়ীভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় কোম্পানিগুলো। কারণ শেষ এক মাসে প্রায় $1 বিলিয়ন ধার করে ফেলে কিন্তু বাংলাদেশ। আর এর ফলে ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের উপর সরভিয়ান গ্যারেন্টি মেকানিজম ইমপ্লিমেন্ট করার কথা অফিসিয়ালি সিদ্ধান্ত নেয়, যার ফলে বিপাকে পড়তে পারে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আর সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আপনারা জানেন আদানি পাওয়ার সহ ভারতের একাধিক কোম্পানি বাংলাদেশকে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করে নিয়মিত হারে। আদানি পাওয়ারের পাশাপাশি সেল এনার্জি, পিটিসি ইন্ডিয়া বা এনটিপিসির মতো গভর্নমেন্ট কোম্পানিও কিন্তু বাংলাদেশকে নিয়মিত হারে বিদ্যুৎ পাঠায়। আর এর ফলেই হঠাৎ করে প্রায় $1 বিলিয়ন ধার করে ফেলে বাংলাদেশ সরকার। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে লোডশেডিং একটা নিত্য নৈমিত্তিক বিষয়বস্তু। বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন তারা কমেন্টে হয়তো স্বীকারও করবেন যে ঢাকার মতো জায়গায় লোডশেডিং এর ফলে দীর্ঘ সময় কিন্তু কারেন্টও থাকছে না তাদের। তাই লোডশেডিং এর জন্য বাংলাদেশের প্রধান ইস্যু হলো বিদ্যুৎ ঘাটতি। আর এই অবস্থায় ভারত সরকার কিন্তু অত্যন্ত মানবিক একটা ভূমিকা পালন করে। এত কিছুর মধ্যেও বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ সরবরাহ তারা বন্ধ করেনি। কিন্তু এই মানবিকতা দেখাতে গিয়ে ভারতীয় একাধিক কোম্পানি কিন্তু ক্ষতির সম্মুখীন হতে বাধ্য হয়েছে। এই টাকার পরিমাণ প্রায় $1 বিলিয়ন। আর এই $1 বিলিয়ন বাংলাদেশ সরকার যদি এক মাসের মধ্যে না মেটায় তাহলে তারা সরভিয়ান গ্যারেন্টি মেকানিজম ইমপ্লিমেন্ট করবে বাংলাদেশের উপর। এই গ্যারেন্টির মেকানিজমে চুক্তিবদ্ধ হয়েছিল বাংলাদেশ এবং ভারতীয় কোম্পানিরাও। এই চুক্তি মারফত বাংলাদেশ সরকারের ট্রেজারি থেকে পুরো টাকাটাই নাকি মেটাতে হবে ভারতবর্ষকে। মানে বুঝতে পারছেন বাংলাদেশের অর্থ সম্ভার এখন সেই অর্থ সম্ভারের পরিস্থিতি এতটাই সংকুল, ঠিক সেখান থেকে $1 বিলিয়ন ভারতীয় কোম্পানিকে কিভাবে দেবে সেই রাস্তাই কিন্তু খুঁজে পাচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই পুরো সংবাদটি ঠিক একদিন আগে হিন্দুতে প্রকাশিত হয়। আর হিন্দুতে প্রকাশিত হওয়ার পরে গোটা বিশ্ব কিন্তু রীতিমতো চমকে যায় এই কড়া পদক্ষেপে। কারণ ভারতের পাশাপাশি বাংলাদেশ সরকারও এই অর্থ না মেটানোর ফলে যে বিপদে পড়ছে তা কিন্তু মনে করছেন অনেকে। বাংলাদেশের এই ইউনিট সরকার কার্যত আইএমএফ সহ আমেরিকা এবং বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে সরকারটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। কিন্তু যে দূরদর্শিতা তারা দেখাতে পারতেন সেই দূরদর্শিতা ছিটে ফোটাও কিন্তু এই সরকারের ইকোনমিক্যাল পলিসিতে তারা দেখাতে পারছেন না। এর ফলে প্রায় 10টি ব্যাংক যেমন দেউলিয়া হয়ে গেছে, ঠিক সেরকমভাবে মাথার উপরে ঝুলছে বিদেশি শক্তির কাছে প্রাপ্ত ঋণ। আর সেই ঋণের সুদ মারফত বাংলাদেশ সরকারকে যে পরিমাণ টাকা দিতে হচ্ছে প্রতি মাসে, সেই টাকা কিভাবে রোজগার করবে সেই নির্দিষ্ট পলিসি কিন্তু এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নেই। যার ফলে ভারতীয় এই কোম্পানিগুলোও কিন্তু ইনসিকিউর ফিল করছে। কারণ $1 বিলিয়ন এটা কোনো সহজ কথা নয়। আর এই এক মাসের মধ্যে $1 বিলিয়ন কিভাবে বাংলাদেশ সরকার ভারতবর্ষকে দেবে তা এক বড় প্রশ্ন। আর যদি এই চুক্তি মারফত সরভিনিয়াম মেকানিজম গ্যারেন্টি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু ট্রেজারি কার্যত খালি হয়ে যাবে বাংলাদেশের। মনে রাখতে হবে আদানিকে তারা $150 বিলিয়ন কিন্তু কিছুদিন আগেই মিটিয়ে দিয়েছে। এই $150 মিলিয়ন মেটানোর সময় মনে রাখতে হবে আরও $850 মিলিয়ন কিন্তু ঋণ এই আদানির থেকে নিয়ে বসে আছে বাংলাদেশ। পাশাপাশি এই চুক্তি মারফত আরও $500 মিলিয়ন কিন্তু বাংলাদেশকে দিতে হবে আগামী 3 মাসের মধ্যে। আদানি ছাড়া বাংলাদেশকে সেল কিন্তু বিদ্যুৎ সরবরাহ করে।
সেলের চুক্তি মারফত সেল প্রায় 250 মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি দেয় এবং 200 মেগাওয়াট বিদ্যুৎ পিটিসির মাধ্যমে সরাসরি বাংলাদেশে পাঠায়। আদানির পাশাপাশি এই টোটাল সেলের যদি বিদ্যুৎ বকেয়া ধরেন তাহলে দেখতে পাবেন এর পরিমাণটা $190 মিলিয়ন। এবং এই দুই বড় কোম্পানিকে এই টাকা দেওয়ার মতো টাকা বাংলাদেশ কোষাগারে বর্তমানে নেই। তাই দুই কোম্পানি সহ আরো অসংখ্য কোম্পানিরা জোটবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন তারা সরভিয়ান গ্যারেন্টি মেকানিজম কিন্তু বাংলাদেশের উপর অ্যাপ্লাই করতে চলেছেন। ঠিক কিছুদিন আগে 19শে সেপ্টেম্বর এই বিষয়ে তারা একটি ইনভোকও কিন্তু রেজ করেছিলেন, অর্থাৎ তাদের ব্যাংক গ্যারেন্টি হিসাবে বাংলাদেশ সরকারকে রাখা হয়েছে। আপনারা যদি টাকা দিতে না পারেন বাংলাদেশ সরকার টাকা দিতে বাধ্য। এ বিষয়ে কিন্তু তারা একটি নির্দেশ 19শে সেপ্টেম্বরও বাংলাদেশ সরকারকে নোটিফাই করে। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ সরকার কিন্তু টাকা দিতে ব্যর্থ হয়। ফলে আজ প্রায় 12-15 দিন পর তারা চরম এক পদক্ষেপ নিতে চলেছে বলে মনে করছেন বিভিন্ন ক্ষেত্রে। এই সরভিনাম মেকানিজম হলো বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে এই কোম্পানিদের মাধ্যমে যোগসূত্র যখন স্থাপন করেছিল তখন গভর্নমেন্ট ইন্স্যুরেন্স বা গভর্নমেন্ট গ্যারেন্টি হিসাবে কাজ করেছিল। মানে বাংলাদেশের ওই কোম্পানিরা যারা এই বিদ্যুৎ কিনেছে তারা যেহেতু টাকা দিতে পারছে না, সেই কোম্পানির উপর টাকা এখন দিতে হবে বাংলাদেশি সরকারকে। আর সেটাই বাংলাদেশের সরকারের কাছে সব থেকে বড় প্রশ্ন। মনে রাখতে হবে ভারত কিন্তু এতদিন কোনো কড়া অবস্থান নেয়নি, কিন্তু হঠাৎ করে ভারত সরকার কেন এরকম চরম পদক্ষেপ নিতে থাকলো? দেখুন, আমার ব্যক্তিগত অবজারভেশনে 3টে কারণ মনে হচ্ছে। 1 নম্বর, এই টাকার পরিমাণটা হিউজ, ফলে এই কোম্পানিগুলো ডেইলি যে পরিমাণ টাকা বাংলাদেশে খরচ করে সেই পরিমাণ টাকার যদি ছিটে ফোটাও তারা কোষাগারে না আসে, ব্যবসায়িকভাবে তারা তো সফল হবে না, উল্টে কোম্পানির সাস্টেনেবিলিটির জায়গায় একটা বড় প্রশ্ন হয়ে যাবে। ফলে এত বিপুল পরিমাণ টাকা বাংলাদেশ সরকার যদি এখনই দিতে না পারে, ভবিষ্যতে সুদ যদি বাড়তে থাকে সেই টাকা কিভাবে দেবে সেটাই একটা বড় প্রশ্ন। বর্তমানে বাংলাদেশের এই ইউনিট সরকার কিছু পরিমাণ টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই টাকার পরিমাণ এতটাই কম যে কোম্পানিগুলোর মাসিক খরচই উঠছে না। ফলে $100 বিলিয়ন পাশাপাশি এত বিপুল পরিমাণে মাসিক ব্যয়ভার কিভাবে কোম্পানিগুলো বাংলাদেশের মাটিতে বসে সামলাবে, তাই এক কিন্তু বড় প্রশ্ন। পাশাপাশি বাংলাদেশের প্রধান শিল্প ছিল বস্ত্রশিল্প, এবং এই বস্ত্রশিল্প বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জিডিপি কিন্তু কন্ট্রোল করত। বস্ত্রশিল্পের অবমূল্যায়ন এবং বস্ত্রশিল্পের যেভাবে অবনতি হয়েছে ইউনিট সরকারের আমলে তা গোটা বিশ্বকেও কিন্তু ভাবিয়েছে। মনে রাখতে হবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশের প্রধান ইকোনমিক্যাল স্ট্রাকচারকে কিন্তু রিফর্ম করতে সাহায্য করতে পারত, কিন্তু বিভিন্ন বস্ত্রশিল্পীদের প্রতিবাদ, বস্ত্র কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং পুলিশের সঙ্গে নিয়মিত খণ্ডযুদ্ধ এই বস্ত্র শিল্পকে কার্যত ক্ষতির মুখে নিয়ে গেছে বাংলাদেশকে। ফলে এখানে ইন্ডিয়ান পাওয়ার কোম্পানিগুলো ভাবছে সরকারের কাছে কোষাগারে কোনো টাকা নেই, ফলে তারা ভবিষ্যতেও হয়তো টাকা দিতে পারবে না। তার জন্য তারা ইমিডিয়েটলি এই পরিমাণ সার্ভিয়ান গ্যারেন্টি কিন্তু অ্যাপ্লাই করছে বাংলাদেশের উপর। পাশাপাশি গভর্নমেন্টের যে এক্সটার্নাল আয় সেটাও কিন্তু বাংলাদেশ সরকারের কাছে নেই। বিদেশি মুদ্রার পরিমাণ এতটাই কমে গেছে যা ভীষণ মাত্রায় ক্ষতিকর দিকে এগোচ্ছে বাংলাদেশ, তা মনে করছেন অনেকে। পাশাপাশি বিদেশি চুক্তি থেকে যে পরিমাণ ঋণ বাংলাদেশ সরকার শেষ 2 মাসে নিয়েছে তা বাংলাদেশের ইতিহাসেও কিন্তু নজিরবিহীন। ঠিক কিছুদিন আগে ভারতীয় কোম্পানিগুলো যে ব্যাংকের মাধ্যমে লেনদেন হতো সেই রূপালী ব্যাংকে কিন্তু একটি নোটিফিকেশন দিয়েছিল। রূপালী ব্যাংকও জানিয়েছিল 1 মাসের মধ্যে তারা কিছু টাকা বকেয়া যেগুলো আছে সেগুলো মিটিয়ে দেবে, এবং বিদেশি মুদ্রা তারা কালেক্ট করছে, এই ফরেন এক্সচেঞ্জগুলো বা ফরেন কারেন্সি জোগাড় করে তারা ভারতকে টাকা মেটাতে সক্ষম হবে 1 মাসের মধ্যে। কিন্তু কার্যত রূপালী ব্যাংকের যে সময়সীমা তারা কিন্তু সেটাকে ফেল করেছে। ফলে ভারতীয় কোম্পানি এখনো $1 বিলিয়ন তা কিন্তু পায়নি। ফলে এই টাকা কিভাবে বাংলাদেশ সরকার মেটাবে তা মোহাম্মদ ইউনূসের কাছেও কিন্তু এক বড় চ্যালেঞ্জ। এখানে ইন্ডিয়া কি করতে পারে? দেখুন, অলরেডি ইন্ডিয়া আদানি পাওয়ারকে ভারতে ব্যবসা করার লাইসেন্স দিয়েছে। আর এই গোড্ডায় যে বিদ্যুৎ শক্তি থেকে আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে বলে কথা হয়েছিল, সেই গোড্ডায় তারা অলরেডি ট্রান্সমিশন তার বসানোর কাজ শুরু করেছে, যে ট্রান্সমিশন তার মারফত তারা বিহার, ঝাড়খণ্ড একাধিক জায়গায় ভারতের বিদ্যুৎ পাঠাতে পারবে। অর্থাৎ ভারতীয় কোম্পানিগুলো এই মুহূর্তে ভীষণ মাত্রায় চাইছে বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি ভীষণ মাত্রায় খারিজ করতে এবং সরভিয়ান যে গ্যারেন্টির যে মেকানিজম সেটাকে অ্যাপ্লাই করতে। কিন্তু যতদিন অবধি ইউনিট সরকার টাকা দিতে না পারবে ততদিন এই চুক্তি আপাতত থাকবে বলে আমার মনে হচ্ছে। আর বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে মোহাম্মদ ইউনূস সরকার কিভাবে 1 মাসের মধ্যে এতগুলো টাকা দেবে সেটাই একটা বড় প্রশ্ন।
সব মিলিয়ে ফের বেকায়দায় কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার। ভারত যেভাবে চরম পদক্ষেপ নিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোই, এই অর্থনৈতিক চ্যালেঞ্জকে রেকটিফাই করাই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয়। কমেন্টে জানাবেন ভারত কি এক্ষেত্রে ঠিক পদক্ষেপ নিয়েছে বলে আপনারা মনে করছেন, নাকি ভারত একটু কড়া অবস্থান নিল বাংলাদেশের প্রতি বলে আপনার মনে হয়। কমেন্টে নিঃসন্দেহে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।